ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের ডেপুটি নিউজ এডিটর ফজল কবির। ফজল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জেনেছেন যে বরিশালে আজকে জামাতে আমির এবং চরমোনাই পীরের মধ্যে একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে তারা আহ, নানানভাবে ইঙ্গিত দিয়েছেন যে তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক আলোচনা চলছে জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে। এবং জামাতের আমির বলেছেন যে ইসলামিক দলগুলোর পক্ষ থেকে ভোট কেন্দ্রে যেন একটি বক্স থাকে, এমনটাই জনগণ প্রত্যাশা করছে। এই বার্তাটা আসলে মানে কি মনে হচ্ছে আপনার কাছে? এই ধরনের একটি বৈঠক থেকে আসলে কি ধরনের বার্তা আসছে বলে মনে হয়? আসলে শুরুতেই বলতে হয় যে জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের এই বরিশাল সফরের দিকে সবারই একটা আগ্রহ ছিল। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম ওনার সাথে হচ্ছে বৈঠক হবে, এই ধরনের একটা প্রেডিকশন আগে থেকেই ছিল। তো সেই প্রেডিকশন শেষ পর্যন্ত বাস্তবে রূপ পেল এবং যেই জায়গাটা দীর্ঘদিন ধরে, বিশেষত 5 অগাস্টের পর থেকেই একটা আলোচনা বিভিন্ন সময় ঘুরছে ফিরছে, রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে অনেক কানাঘুষা হয়েছে যে ইসলামিক দলগুলো নিয়ে একটা আলাদা জোট হয় কিনা। তো সেইটার তেমন কোনো, আমরা জেনেছি যে বিভিন্ন মারফত, কেউই আসলে ওভাবে স্পষ্টভাবে তেমন কেউ স্বীকার করেনি, কিন্তু বিভিন্ন মারফত আমরা জেনেছি যে এক ধরনের আলোচনার প্রক্রিয়ার মধ্যে তারা আছে। এক্ষেত্রে একটা বড় সংশয় ছিল যে জামায়াত ইসলামী, আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই বিএনপির জোট অংশীজন হিসেবে রাজনীতি ময়দানে আছে একটা দীর্ঘ সময়, বিশেষত হচ্ছে 2001-এর যেই সরকার গঠিত হয় সেই 4 দলীয় জোট সরকারের সময় থেকেই হচ্ছে বিএনপির সাথে তারা আছে এবং এখন পর্যন্ত আহ, ঘোষিতভাবে সে এই গাঁটছাড়াটা আসলে ছোটেনি। তো সে কারণেই হচ্ছে আলোচনাটা ছিল যে জামাত ইসলামী যদি হচ্ছে এই ধরনের একটি জোট তৈরি করতে চায়, স্বাভাবিকভাবে ইসলামিক যে দলগুলো বাংলাদেশে রাজনীতি করে, বিভিন্ন ধরনের ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, খেলাফত মজলিস বাংলাদেশ আরেকটা আছে, ওটা ভেঙেই হয়েছিল। তো এদের মধ্যে তুলনামূলক সংগঠিত বা ঐতিহাসিকভাবে অনেক পুরনো জামায়াত ইসলামীর প্রতিষ্ঠা 1941 সালে অবিভক্ত ভারতবর্ষে আবুল আলা মওদুদির মধ্য দিয়ে। সো রাজনৈতিক যে ইতিহাস সব মিলিয়ে হচ্ছে জামাত তুলনামূলকভাবে শক্তিশালী এই ইসলামিক দলগুলোর মধ্যে। ফলে এই ধরনের কোনো জোট যদি বাস্তবে রূপ নিতে চায়, তাহলে সেক্ষেত্রে ধরেই নেওয়া হয় যে এক্ষেত্রে জামায়াত হয়তো অগ্রবর্তী ভূমিকায় থাকবে। তো সেক্ষেত্রে প্রশ্ন আসছিল যে জামায়াত আসলে হচ্ছে বিএনপি জামাত কি দূরে সরে যাবে কিনা, তারা কি জোট ছিন্ন হবে কিনা, আলাদা রাজনীতি করবে কিনা। একটু বলে রাখি আপনাকে যে 5 আগস্টের পরে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা যেরকম বক্তব্য দিয়েছেন, তাতে কিন্তু অনেকটাই স্পষ্ট ছিল যে তাদের মধ্যে তাদের যে কথা বলার যে ভঙ্গি তা কিন্তু দুরকম ছিল। যেমন বিএনপি যেমন নির্বাচনে বেশি জোর দিচ্ছে, অন্যদিকে জামাতে ইসলাম কিন্তু বরাবরই বলে আসে তারা আগে সংস্কার চান। তো হুম। এই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা ব্যবধান, একটা একটা ব্যবধান ব্যবধান কিন্তু আছে। বোঝা যাচ্ছিল। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আলোচনাটা ছিল যে হচ্ছে যে জামাত শেষ পর্যন্ত ইসলামী দলগুলো নিয়ে যদি আলাদা জোট করে, বিএনপি কি তাহলে অন্য কোনো ভাবে জোটভুক্ত ভাবে যাবে নাকি হচ্ছে এককভাবে যাবে, সেটা এক ধরনের রাজনৈতিক ময়দানে এই ধরনের একটা আলোচনা কানাঘুষাটা ছিল আগে থেকে। আজকে এই জায়গায় বলতে হবে যে একটা বড় ব্রেক থ্রু, বিশেষত যৌথ সংবাদ সম্মেলনে আহ, ইসলামী আন্দোলন এবং চরমোনাই পীর এবং জামায়াতে আমির দুজন যখন হচ্ছে একটি বক্তব্য, খুব গুরুত্বপূর্ণ, যে কেন্দ্রে আমরা একটি বাক্স রাখতে চাই। একটি বাক্স রাখা মানে হচ্ছে যে দুজনের বাক্সটা অন্তত এক হলো, দুজন যেহেতু বলছেন সেহেতু। এবং আরেকটা বক্তব্য এসেছে যে আমরা অনেকগুলো বিষয়েই আসলে হচ্ছে একমত, আমাদের অন্তর থেকে কথাটা এসেছে। তো এবং এইটা ইসলামী যেই ভাবধারা বা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী, সেটাকে ইঙ্গিত করে বলা হয়েছে যে তারা চায় যে ইসলামী আন্দোলন বা ইসলামী শাসনতন্ত্র বলি বা যেটাই বলি না কেন, তাদের যেই রাজনৈতিক মতাদর্শ, সেই মতাদর্শিক দলগুলো যেন এক ছাতার নিচে চলে আসে। তা আজকে এ দুটো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন যে হাত পাখা প্রতীকে হচ্ছে ইসলামী আন্দোলন বেশ কয়েকটি নির্বাচন করেছে, বিশেষত সিটি নির্বাচনগুলোর ক্ষেত্রে তারা বেশ কিছু জায়গায়, ইভেন ঢাকা ঢাকা সিটি নির্বাচনে 2015 সালে
বা রংপুরে বা হচ্ছে নারায়ণগঞ্জে, এসব জায়গায় ভোটের সংখ্যার দিক থেকে তারা কিন্তু তৃতীয় হয়েছে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে বিএনপির মতো বড় দল যায়নি নির্বাচনগুলো, বা অনেক অপর শক্তিই হচ্ছে নির্বাচনে অংশ নেয়নি। তো সেটার বিবেচনা করলেও একটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে যে তৃতীয় পজিশনটা ডিক্লেয়ার করা। তো হাত পাখা একটা বড় প্রতীক হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করেছিল। এদিকে জামাতের, আপনি জানেন তাদের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, দুটো মিলে গিয়ে যদি একসাথে নির্বাচন করে আসলে কে ডোমিনেট করবে, কতটুকু করবে, এটা একটা বড় প্রশ্ন থাকছে। শেষ পর্যন্ত এই জোটটা বা এই জুটিটা হয় কিনা, বা এর ছাতার নিচে মামুনুল হকের আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, হেফাজতের অধীনে থাকা, হেফাজতে ইসলামের আন্ডারে থাকা বেশ কিছু এই ধরনের শক্তি আছে, আরো অপরাপর অনেকগুলো তরিকত আছে। তো এরাও যুক্ত হয় কিনা, এটা একটা বড় প্রশ্ন। আরেকটি আপনি যেটা বললেন যে নির্বাচনের প্রশ্নে ইতোমধ্যেই আমরা দেখেছি বিএনপি এবং জামাতের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। সেটা কিরকম? বিএনপির স্থায়ী কমিটির সদস্য হচ্ছে ইকবাল মাহমুদ টুকু, তিনি পরিষ্কারভাবেই কিছু জায়গায় বলেছেন যে 17 বছরের আন্দোলনকে, সংগ্রামকে বিএনপি যখন হচ্ছে ক্ষমতার বাইরে, হ্যাঁ, তো 17 বছরের সংগ্রামকে ধামাচাপা দিয়ে আন্দোলনের ক্রেডিট অন্য কেউ নিতে চাচ্ছে, বা এ ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা বিভিন্ন নেতার, বিএনপির বিভিন্ন নেতার কাছ থেকেই পেয়েছি। দুজনের কেউই দূরত্বের বিষয়ে আসলে হচ্ছে পরিষ্কারভাবে কিছু বলেননি। স্বাভাবিকভাবে এটা রাজনৈতিক এক ধরনের কৌশলও হতে পারে, কিন্তু আমরা এক ধরনের দূরত্ব দেখতে পেয়েছি। সেটা কিরকম? নির্বাচন প্রশ্নে বিশেষত একটি প্রশ্নেই, সেটি হচ্ছে বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়, এবং পরিষ্কারভাবে বলছে অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার জরুরি একটি দেশের, এবং সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আর জামাতের পক্ষ থেকে বক্তব্য আসছে যে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন। তো এই জায়গায় আসলে পরিষ্কার এক ধরনের ব্যবধান দেখা যাচ্ছে। এখন এই ব্যবধান যদি ইসলামী জোট এক ধরনের ফর্ম হয়, তাহলে এই ব্যবধান আসলে কি বিচ্ছিন্ন করে দেয় কিনা এই দুই দলকে, সেটা আমাদের দেখার বিষয়। আরেকটা বিষয় যে শুরু থেকে কিন্তু একটা কানাঘোষাই বলবো আমি, কানাঘোষা কিন্তু শোনা গেছিল যে অন্তর্বর্তী সরকারের সাথে জামাতে ইসলামীর একটি ভালো সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে যদি এই জোটটা হয়, সেই জোটটা বিএনপি, এখন তো আওয়ামী লীগ মাঠে নেই, নেই। সেক্ষেত্রে বিএনপির জন্য একটা বড় সুযোগ নিঃসন্দেহে আছে, বড় রাজনৈতিক দল হিসেবে। সেক্ষেত্রে এই যে যদি জোট হয় ইসলামী দলগুলো, তারা কি বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে? সেই পরিমাণ সাংগঠনিক ক্ষমতা কি তাদের রয়েছে কিনা? সাংগঠনিক এর চেয়েও একটা বড় বিষয় হচ্ছে নির্বাচন তো আজ হোক কাল হোক, একটা সময়ের পরে অল্প সংস্কার হোক আর বেশি সংস্কার হোক, যেই আমরা দু ধরনের বক্তব্যই পাচ্ছি। একটা বলা হচ্ছে জরুরি সংস্কার করেই নির্বাচন দেওয়া, আর একটা বলছে যে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছে তারপর নির্বাচনে যাওয়া। তো যে ধরনের সংস্কারই হোক, তারপরে তো নির্বাচনটা আলটিমেটলি দিতে হবে, যে কোনো পদ্ধতিতে, যে কোনো সময়ে। আমাদের সামনে অনেকগুলো নাম্বার এসেছে, বিএনপি বলছে যে বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া সম্ভব। আমরা এরপরে জানতে পেরেছি যে এই বছরের শেষের আগে আসলে সম্ভব নয়, এবং ভালো সংস্কার করে দিতে গেলে হচ্ছে আগামী বছরের মাঝামাঝির আগে সম্ভব নয়। এরকম নানা ধরনের কথাই আসলে আসছে। তো নির্বাচনের প্রসঙ্গ যখন আসে, তখন স্বাভাবিকভাবে ভোট সংখ্যার বা ভোটের পার্সেন্টেজের হিসাব আসে। তো আমরা যদি নির্বাচন কমিশন বা এইসব জায়গায় যদি আমরা দেখি, আমরা এই দুটি দল, আজকে যে দুটি দলের কারণে আমরা আলোচনা করছি, এই দুটি দলের জায়গা যদি আমরা দেখি, তাহলে দেখব যে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে তারা এখন পর্যন্ত ভোট বাক্সে মোট দেওয়া ভোটের 1.5% পর্যন্ত টানতে পেরেছে। জামায়াত ইসলামের ক্ষেত্রেও দেখা গেছে যে তারা 4.5 থেকে 5% এই ধরনের এই পরিমাণ ভোট তারা টানতে পেরেছে। তাহলে শতাংশের হিসাবে কিন্তু নাম্বারটা অনেক কম। সাংগঠনিক দক্ষতা অনেকেরই অনেক রকমের থাকতে পারে, কিন্তু ভোটের মাঠের হিসাবটা আসলে একটু অন্যরকম, সেখানে ভোটাররাই আসলে কথা বলেন। আর এর বিপরীতে যদি আমি দেখি যে বিএনপির পার্সেন্টেজটা কিরকম, অ্যারাউন্ড 30-32 এই ধরনের একটা ফিগার, পার্সেন্টেজ বিএনপি বাক্সে প্রবেশ করে। এই বিবেচনায় দেখতে গেলে হচ্ছে যে খুব বড় চ্যালেঞ্জ যে বিএনপির জন্য হবে, বিষয়টা হয়তো তেমন নাও হতে পারে। কিন্তু আপনি যেটা বললেন যে এই জায়গায় আমি আবারও একটু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, ওনার প্রসঙ্গ টানবো। ওনার একটা বক্তব্য ধরে যদি টানি, যে নির্বাচন প্রসঙ্গে জামাত ইসলামের বক্তব্য এবং হচ্ছে সমন্বয়ক সার্জিস আলম,
তিনি বা হচ্ছে বিভিন্ন সময় সমন্বয়করা বাইরে থাকা, তারা বারবার একই ভঙ্গিতে বা সংস্কার আগে কাউকে ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করিনি, প্রাণ দেইনি, এই বক্তব্যটা ঘুরে ফিরে এসেছে। তিনি এটাকে এক ধরনের বলেছেন যে দুটি বক্তব্য একই রকম শোনাচ্ছে। তো সেক্ষেত্রে এই প্রসঙ্গ চলে আসে যে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে যাচ্ছে। ৫ আগস্টের পরে গঠিত জাতীয় নাগরিক কমিটি তারাও এক ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা দিচ্ছে। এখন প্রশ্ন আসছে যে ইসলামী জোট যদি হয়, এটার সাথে কি এই অংশটা, ছাত্রদের এই অংশটা তারা বেশ জনপ্রিয় এখন পর্যন্ত, তারা যুক্ত হয়ে যায় কিনা? তখন কিন্তু আসলে ভোটের হিসাবে একটা আমাদের এতদিনকার যে হিসেব সেখানে একটা তারতম্য হলেও হতে পারে। আরেকটা বিষয় যে যে আমাদের দেশে যে ইসলামী দলগুলো রয়েছে তাদের কিন্তু নিজেদের মধ্যে কিন্তু মতাদর্শিক নানান রকম পার্থক্য রয়েছে। যেমন জামাতে ইসলামী এক ধরনের মতাদর্শ লালন করেন তাদের দলের মধ্যে, ইসলামী আন্দোলনের মতাদর্শ আবার একটু আলাদা তাদের থেকে। এরকম আরো যে ছোট বড় দলগুলো রয়েছে সবগুলোরই কিন্তু মতাদর্শিক কিছু জায়গা রয়েছে। তো এই যে ভিন্ন মতাদর্শ, সেই সবগুলো মতাদর্শকে কি এক সূত্রে আসলে বাঁধা সম্ভব কিনা, বা যদি বাধাও হয় সেক্ষেত্রে এটা মানে কতটুকু সাস্টেইন করতে পারে? এখানে আসলে হচ্ছে যে এই মতাদর্শিক দ্বন্দ্বটা তো একদমই, আজকে যে চরমোনাই পীর কথা বললেন এবং হচ্ছে জামায়াতে আমির কথা বললেন, দুজনের মধ্যে হচ্ছে জামায়াত ইসলামী, আমরা জানি যে জামায়াত ইসলামী আসলে পীরবাদ, যেটা পীরবাদের বিরুদ্ধে অবস্থান করে। তিনি কিন্তু আজকে আলোচনা করলেন হচ্ছে চরমোনাই পীরের সাথে। হ্যাঁ, এই সময়ের যিনি পীর তার সাথে কথা বলে এক ধরনের জোটের ইঙ্গিত আমরা পেলাম। পরিষ্কার বক্তব্য পাইনি, কিন্তু একটি বাক্স যখন বলা হচ্ছে তখন আমরা এক ধরনের কিছুটা ইঙ্গিত তো ছিলই, দুজনের বক্তব্যেই দুজনের বক্তব্যে কিছুটা ইঙ্গিত আমরা পেলাম। তো এইখানে মতাদর্শিক দ্বন্দ্ব, বা ওনারা বললেন যে আমাদের নানা ধরনের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ইসলামী প্রতিষ্ঠার প্রশ্নে বা এই জায়গাগুলোতে আমরা এক জায়গায় আসার সম্ভাবনা আছে, বা বললেন যে এটা আলোচনার শুরু শেষ নয়। তো আসলে রাজনীতি তো আসলে একটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া। জায়গা, এবং এটা নানা আলোচনার মধ্য দিয়ে যাবে। আবার নির্বাচন ঘনিয়ে এলে হচ্ছে, নির্বাচনের সময় এগিয়ে এলে হচ্ছে বিএনপি জামায়াতের মধ্যে পুরনো যে জোট, এখন আমরা দূরত্ব দেখতে পাচ্ছি, তখনকার রাজনৈতিক ময়দান আসলে সেখানকার মুভগুলো বলে দিবে আসলে তারা আদৌ ছিন্ন হবে নাকি একসাথেই এক বাক্সে ভোট করবে। সেক্ষেত্রে নির্বাচন নিয়ে এত অন্তর্বর্তী সরকারের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, যেটা আপনি বললেন যে তারা বলেছে যে সংস্কার কম হলে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মাঝামাঝি যদি সংস্কার বেশি করে করতে হয়। কিন্তু বিএনপি তো চাচ্ছে যে দ্রুততম সময়ে যেন নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যেই পরিস্থিতি পরিবেশ রয়েছে মাঠে, তাতে করে কি খুব দ্রুত নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? নির্বাচন নিয়ে আসলে এটা খুবই একটা আহ, এই প্রশ্নেই গোটা রাজনৈতিক ময়দান, বিভিন্ন রাজনৈতিক দল এক ধরনের ঝুলন্ত দশায় আছে বলতে হবে। বিএনপি তার চাওয়া জানাচ্ছে, বিএনপি বারবার করে বলছে নির্বাচিত সরকার, হ্যাঁ নির্বাচিত সরকার খুবই জরুরি একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যায় যে অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার অনেক জোরালো অবস্থান নিতে পারে, সেটা অবশ্যই খুবই জরুরি। এদিকে আবার সংস্কারের প্রসঙ্গ, বা আমরা দেখেছি যে ঘোষণাপত্র ইস্যুতেই যা যা ঘটলো, বা সেই প্রসঙ্গে হচ্ছে যেভাবে বৈঠক হলো, বা সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসার কথা 31 ডিসেম্বরের মধ্যে, সেই রিপোর্টগুলো এলো না। গতকালকে আরেকটি কমিশনের রিপোর্ট জমার আজকে 6টা সময়সীমা কমিশনেরই সময়সীমা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে। তো শেষ পর্যন্ত সংস্কার কমিশন আসলে বলা হচ্ছে যে সংস্কার একটা পর্যায় পর্যন্ত না করে নির্বাচন দেওয়া পসিবল না, কিন্তু আমরা কিন্তু এখনো পরিষ্কার না আসলে কোন পর্যায় পর্যন্ত সংস্কার করে নির্বাচন দেওয়া পসিবল। এদিকে আবার ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমটা শুরু হয়েছে। সো দুটো চিহ্নই কিন্তু আমাদের সামনে আছে। একটা হচ্ছে নির্বাচনে যাওয়ার জন্য নির্বাচন কমিশন করে হচ্ছে গঠন করে ফেলা হলো, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আবার হচ্ছে হালনাগাদের কার্যক্রমও চলছে, আবার হচ্ছে সংস্কারের জন্য অপেক্ষার সময়টা আছে। এটা আসলে নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আশু এই আগামী কয়েকদিনের মধ্যে যে বৈঠকগুলো অনুষ্ঠিত হওয়ার কথা আছে, এগুলোর মধ্য দিয়ে আসলে আমরা কিছুটা স্পষ্ট হতে পারবো বলে মনে হয়। ফজল কবির, আপনাকে অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথে থাকুন।